Fear begins where logic ends. Are you ready? আমি রফিকুল্লাহ, ঢাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানার অ্যানিমাল কনজারভেশন সেকশনে কাজ করছি গত ১.৫ দশক ধরে। মানুষ চিড়িয়াখানায় আসে বাঘ দেখতে, হরিণ দেখতে কিংবা পরিবারের সাথে সময় কাটাতে। কিন্তু আমার কাজটা একটু ভিন্ন। আমার দায়িত্ব হল পশুদের বিহেভিয়ার বা আচরণের ওপর নজর রাখা। দিনের আলোয় এই জায়গাটা প্রাণচঞ্চল থাকলেও রাত ১২টার পর এই ১৮৬ একর জমি এক আদিম অরণ্যের মতো রূপ ধারণ করে, যেখানে পশুর আচরণ বদলে যায় আর কিছু কিছু জিনিস মানুষকে দেখানো হয় না। মিরপুর চিড়িয়াখানার ভেতরে একটি বিশেষ অঞ্চল আছে যা সাধারণ দর্শনার্থীদের ম্যাপে কখনো দেখানো হয় না। এটি হলো সেই অতি প্রাচীন ও পরিত্যক্ত রহস্যময় ঢিবি। স্টাফ কোয়ার্টারের পেছন দিয়ে যে জরাজীর্ণ সরু রাস্তাটি সোজা সর্পঘরের দিকে চলে গেছে, তার বাম পাশে বিশাল ডালপালা মেলা কয়েকটি প্রকাণ্ড বট আর রক্তিম শিমুল গাছ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সেই গাছগুলোর নিচে বুনো ঘাসে ঢাকা উঁচু উঁচু কিছু মাটির ঢিবি। নতুন যারা কাজে যোগ দেয় তারা ভাবে ওগুলো নিছকই আবর্জনার স্তূপ, কিন্তু আমরা যারা পুরনো, আমরা জানি ওগুলো এই অঞ্চলের এক অভিশপ্ত ইতিহাসের সাক্ষী। কথিত আছে ব্রিটিশ আমলেরও আগে এই বিশাল বনভূমি এক আদিম শক্তির আরাধনার জায়গা ছিল। শোনা যায় এখানকার মাটিতে এমন কিছু দাফন করা হয়েছিল যা কখনো মানুষের চোখের সামনে আসা উচিত ছিল না। ইতিহাসের সত্যতা যাই হোক না কেন, এখানকার মূল সত্যটা হল এই মাটি কখনো শান্ত হয়নি। অমাবস্যার রাতে যখন বাতাসের বেগ বাড়ে, তখন সেই ঝোপঝাড়ের ভেতর থেকে এমন এক অদ্ভুত পচা গন্ধ বের হয় যা কোনো পরিচিত প্রাণীর শরীর থেকে আসা সম্ভব নয়। যেন মাটির নিচ থেকে মানুষের পরিচিত জগতের বাইরের কোনো এক অন্ধকার সত্তা নিঃশ্বাস ফেলছে। আমি বিশ্বাস করি পশুরা এমন কিছু অনুভব করতে পারে যা আধুনিক বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। চিড়িয়াখানার রাতগুলো সাধারণত নীরব হয় না। সেখানে বাঘের গম্ভীর গর্জন আর ঝিঁঝি পোকার একটা একটানা ঐক্যতান থাকে। কিন্তু মাসে অন্তত ৩ বা ৪ দিন এমন আসে যখন ঠিক রাত ১:৩০ ঘড়ির কাঁটা পৌঁছনোর সাথে সাথে পুরো চিড়িয়াখানা এক মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ হয়ে যায়। সেই মুহূর্তে একটা পাখিও ডানা ঝাপটায় না, একটা পাতাও নড়ে না। এই অস্বাভাবিক নিস্তব্ধতা আসলে এক বিভীষিকার সংকেত। এই সময়ে যদি আপনি খাঁচাগুলোর দিকে টর্চের আলো ফেলেন, দেখবেন পশুদের চোখে এক অবর্ণনীয় আতঙ্ক। বাঘগুলো খাঁচার একদম পেছনের অন্ধকার কোণায় গুটিসুটি মেরে বসে থাকে, যেন ওরা দেখতে পাচ্ছে অন্ধকার থেকে এমন এক অশুভ ছায়া বেরিয়ে আসছে যার সাথে লড়াই করার ক্ষমতা কোনো রক্তমাংসের প্রাণীর নেই। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাটি ঘটেছিল সর্পঘরে। ঘরটি এসি নিয়ন্ত্রিত এবং সব সময় শীতল থাকে। কিন্তু সেই রাতে আমি যখন ডিউটিতে ছিলাম, রাত তখন প্রায় 2:15, হঠাৎ করে ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করল। ডিজিটাল থার্মোমিটারে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, অথচ আমার সিস্টেমের এসিগুলো 24 ডিগ্রিতে লক করা। আমি কাঁপতে কাঁপতে টর্চ নিয়ে করিডোর দিয়ে হাঁটতে শুরু করলাম। বড় বড় অজগর বা পাইথনগুলো সাধারণত রাতে অলস পড়ে থাকে, কিন্তু সেদিন দেখলাম 20 ফুট লম্বা জালি অজগরগুলো খাঁচার একদম সামনের কাঁচের সাথে শরীর লেপটে দিয়ে অদ্ভুতভাবে ছটফট করছে। তাদের শরীর এমনভাবে কাঁপছিল যেন তারা কোনো প্রচণ্ড বৈদ্যুতিক শকে আক্রান্ত। সেই রাতে আমি সাপের শীতল চোখে এক অদ্ভুত বিভীষিকা দেখেছিলাম। আমি যখন টর্চের আলোটা সর্পঘরের শেষ মাথার অন্ধকার করিডোরে ফেললাম, আমার হৃদস্পন্দন যেন থমকে গেল। দেখলাম করিডোরটির ঠিক মাঝখানে একটা দীর্ঘকায় কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এটি মানুষের মতো নয়, বরং ঘন ধোঁয়ার মতো এক দীর্ঘ ছায়া, যার উচ্চতা অন্তত 7 থেকে 8 ফুট। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, যা প্রায় মেঝে স্পর্শ করছে। আমি সর্বশক্তি দিয়ে টর্চের আলোটা তার দিকে ফেলার চেষ্টা করলাম, কিন্তু এক অলৌকিক কাণ্ড ঘটল।
আমার টর্চের তীব্র আলো সেই ছায়ার ভেতরে ঢুকে নিভে যাচ্ছিল। কেবল একটা ঘরে শব্দ আসছিল, যা শোনার পর মনে হচ্ছিল আমার স্নায়ুগুলো ছিঁড়ে যাবে। চিড়িয়াখানার প্রবীণ রক্ষীরা একে গাধার ছায়া বলে। এর পেছনে একটি অদ্ভুত কারণ আছে। অনেক রক্ষী দাবি করেছে তারা গভীর রাতে ঝোপের আড়ালে একটি 4 পেয়া চাঁদা সদৃশ প্রাণীকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। দূর থেকে একে সাধারণ প্রাণী মনে হলেও কাছে গেলেই সেটি হঠাৎ দুপায়ে খাড়া হয়ে যায়। তার সারা শরীর কালো পশমে ঢাকা, কিন্তু চেহারাটা মানুষের পরিচিত কোনো অবয়বের সাথে মেলে না। সেটা যেন এক আদিম অন্ধকার থেকে আসা জিন বা শয়তানি কোনো সত্তা। হোসেন মিয়া নামে একজন সাহসী নাইট গার্ড একবার আমাকে বলেছিলেন তিনি রাত 3টের দিকে লেকের ধারের রাস্তায় সেই অবয়বটাকে দেখেছিলেন। সেটি একটি মৃত ছাগলের শরীর থেকে মাংস ছিঁড়ে খুঁটে খুঁটে খাচ্ছিল। হোসেন মিয়া টর্চ উঁচি করে চিৎকার দিতেই সেই অবয়বটি ঘুরে তাকালো। তার কোনো চোখ ছিল না, কেবল দুটো গভীর অন্ধকার গর্ত থেকে লালচে এক ধরনের আভা বের হচ্ছিল। সেই অবয়বটি কোনো শব্দ না করে বাতাসের মতো শূন্যে মিলিয়ে গেল। পরদিন হোসেন মিয়া স্ট্রোক করে মারা যান। আমরা পুরনোরা জানতাম কোনো অদৃশ্য শক্তির ধাক্কাই তাকে মেরে ফেলেছে। একবার একটি পূর্ণবয়স্ক জেব্রার রহস্যময় মৃত্যু ঘটে। জেব্রাটিকে সকানে খাঁচার একদম মাঝখানে পাওয়া গেছিল, এমন অবস্থায় যেন কোনো দানব তার সব হাড়গোড় পিষে চূর্ণ করে দিয়েছে। অথচ খাঁচার লোহার দরজা ভেতর থেকে লক করা ছিল। কৌতূহলী হয়ে আমি সিকিউরিটি রুমে গিয়ে সেই রাতের ফুটেজ চেক করতে বসলাম। ফুটেজটি রিওয়াইন্ড করতে করতে রাত 2:45 অংশে এসে আমার হাত কাঁপতে শুরু করল। ভিডিওতে দেখা গেল জেব্রাটি হঠাৎ করে প্রচণ্ড অস্থির হয়ে খাঁচার দেওয়ালে নিজের মাথা আছড়াতে শুরু করল। হঠাৎ স্ক্রিনে একটি সাদা ঝিলিক দেখা গেল এবং একটি অস্পষ্ট দীর্ঘকায় ধূসর হাত খাঁচার রডের ভেতর দিয়ে অনায়াসে ঢুকে পড়ল। হাতটি জেব্রাটির গলা শক্ত করে ধরল এবং 1 সেকেন্ডের মধ্যে বিশাল প্রাণীটিকে তুলে আছাড় মারল। কোনো রক্তপাত নেই, কোনো ধস্তধস্তি নেই, কেবল কয়েক সেকেন্ডের মধ্যে একটি বিশাল প্রাণীকে নিথর করে দেওয়া হলো। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেই ফুটেজটি পরে ডিলিট করে দেয়। এই ভয়াবহ ঘটনার পর আমি নাইট ডিউটি থেকে অব্যাহতি চাইলেও তা নামঞ্জুর হয়। একদিন রাতে আমি আমার কোয়ার্টারের রুমে একা ছিলাম। বাইরে মুষলধারে বৃষ্টি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধুয়ে ব্রাশ করছিলাম। হঠাৎ খেয়াল করলাম আয়নায় আমার প্রতিফলনের ঠিক পেছনে কেউ যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমার কোয়ার্টারের সদর দরজা ভেতর থেকে শক্ত করে আটকানো ছিল, কিন্তু আয়নায় আমি স্পষ্ট দেখলাম সেই দীর্ঘ অবয়বটি আমার ঠিক কাঁধের ওপর দিয়ে মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে আছে। তার কোনো নাক বা ঠোঁট নেই, কেবল একটি গর্ত সদৃশ মুখ। আমি অনুভব করতে পারছিলাম সে আমার ভয়ের গন্ধে পৈশাচিক আনন্দ পাচ্ছে। আমি ঝট করে পেছনে তাকালাম, সেখানে কেউ নেই, কিন্তু যখনই আবার আয়নার দিকে তাকালাম দেখলাম সেই অবয়বের কুৎসিত হাতটি আমার গলার দিকে এগিয়ে আসছে। আমি আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলি। সকালে উঠে আবিষ্কার করি আমার গলার চারপাশে বেগুনি রঙের গভীর আঁচড়। সেই ক্ষতগুলো আজও আমার গলায় রয়ে গেছে। গত বছর চিড়িয়াখানার এক প্রবীণ মালি রহমত চাচা অবসর নেওয়ার সময় আমাকে কিছু কথা বলেছিলেন যা আজও কানে বাজে। তিনি বলেছিলেন, রফিক সাহেব, এই যে আমরা বনের পশুগুলোকে লোহার খাঁচায় বন্দি করে রেখেছি, এটা ওদের খুব কষ্ট দেয়। আর যেখানেই কষ্ট আর বন্দিত্ব থাকে সেখানে এমন কিছু অশুভ অন্ধকার শক্তি জমা হয় যারা মানুষের আতঙ্ক খেয়ে বেঁচে থাকে। আপনি ভাবছেন আপনি ওদের খাঁচায় বন্দি করে রেখেছেন, আসলে আমরা সবাই এই অভিশপ্ত মাটির ভেতরে অদৃশ্য এক খাঁচায় আটকা পড়ে গেছি। চিড়িয়াখানার সেই পুরনো ঢিবিগুলো কখনো সরানোর সাহস কেউ করেনি, কারণ যারা চেষ্টা করেছিল তারা কেউ ফেরেনি। এই আদিম সত্তা কখনো গাধার রূপ নেয়, কখনো ছায়ার মতো ভেসে বেড়ায়। সেটি ঘুরে বেড়ায় বাঘের খাঁচা থেকে সর্পঘর পর্যন্ত। আজ যখন আমি এই ডায়েরিটা শেষ করছি, ঘড়িতে রাত 2:10। বাইরে নিঝুম বৃষ্টি পড়ছে। আমি শুনতে পাচ্ছি দূরে সর্পঘরের দিক থেকে সেই গাধার চিৎকারের মতো এক কর্কশ আওয়াজ ভেসে আসছে। আমি জানি আজ রাতেও কেউ না কেউ তার শিকার হতে চলেছে, হয়তো কোনো নিরপরাধ হরিণ অথবা কোনো দুর্ভাগ্য নাইট গার্ড। আপনারা যারা মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যান
তাদের কাছে অনুরোধ, বিকেলের আলো ফুরিয়ে আসার আগেই সেখান থেকে বেরিয়ে আসবেন, কারণ রাত নামলে এখানকার প্রাচীন গাছগুলো কথা বলতে শুরু করে। আর আপনি যদি কখনো ভুল করে রাত বাড়ার পর সেখানে আটকা পড়েন, তবে মনে রাখবেন, কখনো পেছনের দিকে তাকাবেন না। আপনার মনে হবে কেউ আপনাকে ডাকছে। এই ডায়েরিটা আমি ড্রয়ারে রেখে যাচ্ছি পরবর্তী কিউরেটরের জন্য। সে যদি বিশ্বাস করে তো বাঁচবে, আর না করলে। হঠাৎ আমার জানালার কাচের উপর কেউ নখ দিয়ে আঁচড়া কাটছে। আমি জানি সে এসে গেছে। সে চায় না এই গোপন রহস্য কেউ জানুক। জানালার ওপার থেকে সেই রক্তহীন মুখটা আমার দিকে তাকিয়ে আছে। তার লালচে চোখের আভা এখন স্পষ্ট। বিদায়।